চরখানপুরের আকাশে এখন মেঘ, বর্ষায় পদ্মাও জলে টইটুম্বুর। বৃষ্টিমুখর চরখানপুরে বৃষ্টি থামলেই হয়ে উঠছে কর্মমুখর। বর্ষার পানি বেড়ে যাওয়ার ফলে গবাদি পশু নিয়ে বেশ বিপাকেই পড়েছেন এই জনপদের মানুষ। গবাদি পশুর খাবার সংকটে যেমন পড়েছেন তারা, পাশাপাশি গরু মহিষ রাখার পর্যাপ্ত জায়গা না থাকার কারণে অনেকটাই ঠেসে ঠুসে রাখতে হচ্ছে তাদেরকে। প্রমত্তা পদ্মা এখন ধারণ করেছে ভয়াবহ রূপ। রাজশাহী শহরে আসা যাওয়া করতে হচ্ছে তাদেরকে প্রচণ্ড ঝুঁকি নিয়ে। আবহাওয়া খুব বেশি খারাপ হলে সেদিন বন্ধ থাকে খেয়া। এবারের ভ্রমণ গল্প সাজানো হয়েছে 2 দিনের গল্পে। প্রথম দিন সুমন ভাইয়ের সাথে গিয়েছিলাম আজিজুল ভাইয়ের টাকা দেওয়ার জন্য, আর দ্বিতীয় দিন থাকছে আজিজুল ভাইয়ের টাকা পাওয়ার পরে বর্তমান পরিকল্পনার কথা। অনেকদিন পরে দেখা হলো সুমন ভাইয়ের সাথে। আজ আমার খুবই ভালো লাগছে গুরুজনকে পাশে পেয়ে। পদ্মা নদী ভরা মৌসুমে কানায় কানায় ভরে গেছে। ফারাক্কা বাঁধের সবগুলো গেট খুলে দেওয়ার কারণে পদ্মা এখন জলে টইটুম্বুর। শুষ্ক মৌসুমে পদ্মায় পানি থাকে না, আর ভরা মৌসুমে সবগুলো গেট খুলে দিলে অথই পানিতে প্লাবিত হয় চারপাশ। এই সময়ে জরুরি প্রয়োজন ছাড়া চরের মানুষজন খুব একটা শহরে আসেন না। ট্রলারগুলোও খুব একটা ঝুঁকি নিয়ে আসতে চায় না। যাদের জরুরি প্রয়োজন তারাই একমাত্র ট্রলার রিজার্ভ করে এপারে আসেন। সুমন ভাই একটি ট্রলার রিজার্ভ করলেন, এতে সবারই সুবিধা হলো। এত সময় অপেক্ষা করে থাকা খেয়া নৌকার আশাবাদ দিয়ে সবাই উঠলেন আমাদের নৌকায়। নদীর পাড় থেকে একটু দূরে যেতেই পদ্মা আরো বেশি উত্তাল হয়ে উঠল। বিজিবি সদস্যরা জীবন রক্ষাকারী লাইফ জ্যাকেট পরে নিলেন। ঢেউয়ের দুলনিতে দুলছে সবকিছু। অনেকদিন হয়ে গেল যাওয়া হয় না চরখানপুরে, তাই ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। কিছুদিন আগেও পদ্মার পানি বেড়ে গিয়েছিল অনেক। মিডিল চরের মানুষজন বাড়িঘর রেখেই গবাদি পশু নিয়ে উঠেছিলেন রাজশাহীর বেতার মাঠে ও বিসিকের মাঠে। পানি আগের তুলনায় কিছুটা কমে যাওয়ার কারণে তারাও এখন বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে চরখানপুরের বর্তমান অবস্থা কেমন সেটা জানার জন্য মনটা ছটফট করছে। তীর দেখা যাচ্ছে মায়ার জনপদ চরখানপুরের। পুরনো স্মৃতি বিজড়িত চরখানপুর আজও তেমনই আছে। ঠিক যেন শত আধুনিকতা আর পরিবর্তনের পরেও এই জনপদ কোনো পরিবর্তন গায়ে লাগায়নি। রাজশাহীর চরখানপুর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সি এনায়েত। প্রিয় দর্শক, আজ আমি চরখানপুরে এসেছি। এই চরখানপুরকে যিনি সবার মাঝে পরিচিত করে তুলেছেন তার অনন্য আবিষ্কার আজিজুল ভাই। এই সুমন ভাই আমার সাথে আছেন, আমার গুরুজন। তার হাত ধরেই আমার আসলে এই ইউটিউবিং শুরু করা আশা। আজ ভাইয়ের সাথে ঘুরবো, দেখবো। আমি অনেক দিন হলো ভাইয়ের দেখানো পথে চর নিয়ে কাজ করছি। না, খুব ভালো লাগছে। আমি চর নিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে আর ধরে রাখতে পারিনি, এনায়েত সেটা ধরে রেখেছে। আমার কাজ খুবই ভালো লাগছে। এনায়েতের ভিডিওগুলো যখন দেখি মনে হয় যে আমিই করতেছি, এই তৃপ্তিটা পাই। কারণ এই চর গ্রামীণ জনপদ আমাকে সব সময় খুব টানে, কিন্তু এই জায়গাগুলোতে বেশ কিছুদিন ধরে আমি সেভাবে আসতে পারিনি। এনায়েত আমাকে বারবার বলে, ভাই আবার আপনি গ্রাম বাংলা কবে শুরু করবেন? আজকেও বলছে। আজকে আমি বললাম যে এই শুরু করলাম। আমি চেষ্টা করছি যে করব এখন থেকে। বাইরের দেশের ইতিহাস ঐতিহ্য নান্দনিক জায়গা সেগুলো তো তুলে ধরবই, এর পাশাপাশি দেশের জন্য আমি বেশ কিছু সময় ব্যয় করবো এখন থেকে। দেশের ইতিহাস ঐতিহ্য পর্যটন এই সব কিছু নিয়েই আবারও কাজ করতে চাই পুরোদমে। আমাদের সাথে আছেন আমাদের প্রিয়, সবার প্রিয় যে চিরতরুণ বারিক দুলা ভাই, তিনি আমাদের সাথে ঘুরছেন। আজিজুল ভাইয়ের বাড়িতে পৌঁছানোর পরেই শুরু হলো বৃষ্টি। কদম গাছে দোল খাচ্ছে বাবুই পাখির বাসা। এর আগে এসে অনেক বাবুই পাখির বাসা দেখেছিলাম, এখন একদম কমে গেছে। তবে বাড়ির আশপাশ থেকে সরে গিয়ে বাবুই পাখিরা এখন বাসা করেছে ফাঁকা মাঠে। বাবলা গাছে গিয়ে গড়েছে তারা নতুন আবাসস্থল।
বাবুই পাখিরা সাধারণত নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে। চরখানপুর প্লাবিত না হলেও এই অংশের পানি নামতে এখনো বেশ সময় লাগবে। শুষ্ক মৌসুমে গরুগুলো উন্মুক্ত মাঠে চরাতে পারলেও পানি বৃদ্ধির ফলে গবাদি পশু নিয়ে অনেকটাই গৃহবন্দী হয়ে পড়েছেন তারা। সুমন ভাই অনেকদিন আগে কথা দিয়েছিলেন আইজুল ভাইকে 10 কাঠা জায়গা কিনে দিবেন। আজ সেই দিন, অবশেষে সেই দিন আসলো। সেই মাহেন্দ্রক্ষণ আইজুল ভাইকে এখন সেই উপহার সামগ্রী বা বাড়ি করার যে জায়গা সেটি সুমন ভাই তুলে দিবেন। ভাবি কেমন লাগতেছে? ভালো। ভালো। বন্ধুরা, অনেক দিন আগে থেকে বলে আসছিলাম আইজুল ভাইকে জমি কিনে দেবো, কিন্তু আইজুল ভাই আপনারা জানেন যে জমি খুঁজে পাচ্ছিলেন না। বারবার অনেকে জিজ্ঞাসাও করছিলেন যে ভাই জমির কী হলো, জমির কী হলো। আইজুল ভাইকে আপনারা অনেক পছন্দ করেন, আমিও সেই শুরু থেকেই তার ব্যাপারে বলে আসছি। তার বিভিন্ন কর্মকাণ্ড, চাল চলন সব কিছু তুলে ধরেছি, আপনারা তাকে বারবার দেখতে চান। যা হোক, অনেক সময় চলে গেছে, যেহেতু তিনি জমিও খুঁজে পাচ্ছিলেন না, তাই তার বাড়ি করার জন্য একটি জায়গার 10 কাঠা জমির দাম যা হয়, এই এলাকায় আজকে ঘুরে আমরা দাম জেনেছি যে এখানে কত করে বিঘা চলছে। সেই হিসাবে 10 কাঠা জমির যা দাম হয়, সেই দামটা আমি আইজুল ভাইয়ের হাতে আমি তুলে দিচ্ছি। তাকে বলেছিলাম যে আইজুল ভাই শুরুতে বলছিলেন যে 5 কাঠা হলেই তার হয়ে যায় আর কি একটা বাড়ি। আমি বলছিলাম 5 কাঠা না, আপনি 10 কাঠাই নেন। তো আইজুল ভাইকে সেই জমির দাম আমি তুলে দিচ্ছি। আইজুল ভাই টাকাটা রাখবেন। কি বলেন, ভালো করে বলেন। আমার একটু ভুল হয়েছে ভাই। কি নিয়ে? বড়ি ব্যাপার নিয়ে একটু আমার ভুল হয়েছে। কুমড়া বড়ি তো? এটা কোন ইয়া করেন না ভাই। না, অবশ্যই শোনেন ভাই, আমি তাই বলে ওই যে মধ্যে মধ্যে বললেন যে আপনারা বন্ধ করে দেবেন, এই কাজটা করেন না ভাই। ভাই, মানুষে দূরত্ব তৈরি হয়, ভুল হয়, আবার সম্পর্ক ঠিকও হয়, কিন্তু বড়ির বিষয়টা হয়েছে কি ভাই, তো যাই হোক, মানুষকে ঠকালে আপনি কখনো ভালো থাকবেন না। যাই হোক, মানে আপনাকে যেরকম ভালোবাসি, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা দর্শক আছে, যারা আমার কারণে আপনাকে ভালোবাসেন, আপনার প্রতি বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে আপনার কাছে কিন্তু তারা প্রত্যাশা করছিল যে আপনি ভালো একটা জিনিস দিবেন, সেটা তারা পায়নি। যাই হোক, আপনি যে এই ভুলটা স্বীকার করছেন, বুঝতে পারছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি ভালো থাকেন সব সময়। যাই হোক ভাই, কাজটা ইয়া করেন না ভাই। আর মনে ফোনে যোগাযোগ রাখেন, মনে সব জায়গায় থাকবেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা বিষয় না। হ্যাঁ, এই যে আপনি বললেন যে গেঁথেই ফেলছেন, আবেগপ্রবণ হয়ে পড়ছেন, এটা একটা, আমার মনে হয় যে আপনি বুঝতে পারছেন জিনিসটা। একটা শোনেন, শুধু আমি বা যে কেউই হোক, আপনি যখন একটা কাউকে কিছু দিবেন, সেইখানে সততা রাখবেন, আপনি নিজেও ভালো থাকবেন। আর বন্ধুরা, আইজুল ভাই তার কুমড়া বড়ির ব্যাপার নিয়ে তো বলছে, দেখছেন শেষমেশ তিনি বললেন যে তার পক্ষ থেকে যেটা হয়েছে তার জন্য তিনি বলছেন তার এটা ভুল হয়ে গেছে। তো আপনারাও যারা কষ্ট পেয়েছেন, আমার কাছ থেকে হোক, আইজুল ভাইয়ের কাছ থেকে হোক, আমাদের সবার তরফ থেকেই আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে চেয়েছিলাম, কিন্তু আইজুল ভাইয়ের ভুলে হোক আর যে কারণেই হোক আপনারা সেটি কিন্তু পাননি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আইজুল ভাই, এই যে ঝড় উঠছে না, এই ঝড় কি চারপাশে সবকিছু উড়ে নিয়ে যাচ্ছে না? এই যে আমাদের মনের আকাশে যে মেঘ জমছে, সেই মেঘ হয়ে ঝড় দূর করে দিবে। দেখুন কি ঝড় বাইরে ডাকছে, দেখে আমার। আরে বাবা, পানিও আসছে ভাই। এই যে সবাই আসছে ললিপপ নিতে। ভরা বর্ষায় ঢেউয়ের দুলনিতে দুলতে দুলতে আমরা ফিরতে শুরু করলাম। আজিজুল ভাই এই টাকা দিয়ে কি করবেন সেটি জানার জন্য আপনারা সবাই অপেক্ষা করছেন। আমি রাজশাহীতে প্রায় 1 সপ্তাহ ছিলাম। ফিরে আসার আগের দিনও আবার গিয়েছিলাম আজিজুল ভাইয়ের বাসায়। এখন আজিজুল ভাইয়ের মনের অবস্থা কি, নানা প্রশ্নের উত্তর খুঁজতে আমরা আবারও গিয়েছিলাম। যদিও মাঝখানে আজিজুল ভাই একবার ক্যাম্পাসে এসেছিলেন আরো কিছু টাকা নিতে। আজ আমরা যাত্রা শুরু করছি ডগার ঘাট থেকে। রাজশাহী বড়কুটি ঘাট থেকে মাঝেরা নির্দিষ্ট সময় ও বেশি টাকা ছাড়া যেতে চায় না, তাই বাধ্য হয়ে এপাশ দিয়েই যাচ্ছি। এই ঘাট থেকে মিডিল চর, 10 নম্বর চর সহ সব জায়গায় যাওয়া যায়।
প্রতিদিনই পদ্মার পানি কমছে। রাতে রেখে যাওয়া ট্রলারের নিচ থেকে যেমন পানি সরে গেছে, তেমনি ঢেউয়ের ধাক্কায় উপরে উঠে গেছে নৌকা। তাই পানিতে নামাতে বেশ বেগ পোহাতে হচ্ছে আমাদেরকে। আজ আমাদের নৌকার পাইলটের নাম শিহাব। ওর বাড়ি 10 নম্বর চরে। খুবই মিশুক আমাদের এই ছোট্ট বন্ধু। সপ্তাহ ব্যবধানের ফলে পানি অনেকটাই কমে এসেছে, তবে আকাশের অবস্থা এখনো খুব একটা ভালো মনে হচ্ছে না। কপালে বেশ ভোগান্তি আছে বলে মনে হচ্ছে। সকাল সকালেই পদ্মাপাড়ের মানুষের ব্যস্ততা বেড়েছে মাছ ধরা নিয়ে, কারণ এই সময় পানি কমে আসলে মাছের চাপ বাড়ে। বলতে না বলতেই শুরু হলো বৃষ্টি। প্রবল বর্ষণ শুরু হলে আমরা গিয়ে আশ্রয় নিলাম কেদুরমোড়ের একটি ভাঙা কুটিরে। এই কেদুরমোড় নিয়েও সামনে আমার ভিডিও আসবে। আশা করি সেই ভিডিওটিও আপনারা বেশ উপভোগ করবেন। নিজেদের মধ্যে আমাদের ঝগড়া থাকে, জীবন জীবিকার জন্য আমরা লড়াই করি। আবার বিপদের সময় আমরা সবাই একসাথে হই, যৌথভাবে বিপদকে মোকাবেলা করি। প্রকৃতির সবার ক্ষেত্রেই এই নিয়মটা একইভাবে কাজ করে। প্রচণ্ড বৃষ্টি ও সাথে পূবের বাতাস হচ্ছে। সাধারণত পদ্মা নদী সবচেয়ে বেশি উত্তাল হয় পূবের বাতাসে। পশ্চিম থেকে নেমে আসা পানির স্রোতের সাথে পূবের বাতাসের দ্বন্দ্বের ফলে ঢেউ উঁচু হয়ে ওঠে দ্বিগুণ। মৎস্যজীবী মানুষেরাও অপেক্ষা করছেন বৃষ্টি থামার জন্য। বুঝতেই পারছিলাম এই বৃষ্টি আর থামবে না। গুড়ি গুড়ি বৃষ্টিকে মাথায় করে রওনা দিলাম আজিজুল ভাইয়ের বাড়ির দিকে। ঢেউ ভেঙে মিডিল চরের কুল ঘেঁষে যাচ্ছি আমরা। 6 দিন আগে মিডিল চরের পার ডুবেছিল পানিতে। এখন প্রায় 1.5 হাতের মতো পানি নেমে এসেছে। ইতোমধ্যে মিডিল চরের গরু ফিরতে শুরু করেছে। যদিও চরে খুব একটা ঘাস নেই, তবুও যতটুকু সম্ভব তারা গরু চড়াচ্ছেন, কিছু একটা খেলেও আগায়। এই সময় ধানের খড়ের দামও অনেক বেশি, যার ফলে গরু নিয়ে বেশ বিপাকেই পড়েছেন তারা। একটু বিরতি দিয়ে শুরু হলো আবারও বৃষ্টি। এই সময়ে চরখানপুরের মানুষজন রীতিমতো জীবিকার জন্য লড়াই করছেন। বৃষ্টি, বন্যার পানি কোনো কিছুই তাদের কাজের বাধা হয়ে দাঁড়াতে পারছে না। বৃষ্টির মধ্যেও আজিজুল ভাই দাঁড়িয়ে আছেন ঘাটে। এমনভাবে ভালোবাসা দিয়ে স্বাগত জানান মানুষটি, তাই তো তার মায়া ও ভালোবাসায় বারবার ফিরে আসি চরখানপুরে। এই ঘাট দিয়ে নিয়মিত খেয়ে আসার পাশাপাশি চরে যারা ঘাস কেটে আসেন তারা এখানেই নোঙ্গর করেন, তাই আমাদেরকে যেতে হচ্ছে দোকানের পাশের ঘাটের দিকে। এই জায়গাটি প্রচণ্ড গভীর। আপনাদের মনে আছে কিনা এখানেই চরখানপুরের সাঁকো থাকে। চরখানপুরে যখন গ্রীষ্মের প্রখরতায় চারপাশ খাঁখা করে তখনও এই খালটিতে পানি থাকে। আমরা চরখানপুরে পৌঁছে গেছি। আজিজুল ভাই আমাদেরকে গ্রহণ করার জন্য একদম ঘাটের পাড়ে চলে গিয়েছিলেন। পরবর্তীতে এই যে দোকানটি রয়েছে চরখানপুরের যে চিরচেনা দোকান, এইখানে এসে আমরা নোংর করলাম। আজিজুল ভাই, এখন চরের মানুষের কাজ কি? আজকে যে গরুর ঘাস কাটা আর এই যে খাওয়াই নেই, যে লটা মাটা কাটে নিয়ে এসছে আর খাওয়াইছে গরুকে। ও, এই কাশি তো ডুব দিয়ে কাটা লাগতেছে না? হ্যাঁ ভাই, সাঁতার পানি তো। হ্যাঁ, সাঁতার পানি ডুব মারি কাটতে হবে। ডুব দিয়ে তো কষ্ট অনেক। তো কষ্ট হলে তো এখন তো অবলা জিনিসটা তো খাওয়াই নিয়ে লাগবে। আবারও মুষলধারে শুরু হলো বৃষ্টি। আমরা কোনো রকম দোকানটিতে গিয়ে আশ্রয় নিয়েছি। ঝড় বৃষ্টি সবকিছুর মধ্যেও চারপাশ কর্মমুখর। যারা গলা পানিতে ডুবে ডুবে ঘাস কাটতে পারেন তাদের কাছে এই বৃষ্টির ঝাপটা যেন কোনো কিছুই নয়। আজিজুল ভাই চেষ্টা করছেন সুমন ভাইকে কল দিতে। এই চরে ইন্টারনেট ঠিকমতো কাজ করে না। আচ্ছা ভাই, বৃষ্টি মিস করলেন ভাই, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, প্রচন্ড বৃষ্টি। নতুন পানিতে ছোটবেলায় কতবার গোসল করেছি।
যত সময় না পর্যন্ত চোখ লাল হতো তত সময় উঠতাম না। কতবার যে মায়ের হাতে মার খেয়েছি। মা কঞ্চি আর পাটকাঠি ভেঙেছে আমার পিঠের উপর। ওদের গোসল করা দেখে মাকে আর শৈশবকে খুব মিস করছি, যদিও আমার মা এখনো বেঁচে আছেন। হুমায়ুন আজাদের আমাদের মা কবিতার মতো আমার মা এখন অনেক ছোট হয়ে গেছেন। পানি উঠছিল কোন পর্যন্ত আইজুল ভাই? আমার এগুলো উঠে নেই, ওই আমার বাসা কাছে। এখান থেকে পানি উঠেছিল না? না, স্কুলে তাহলে পানি উঠলো কিভাবে? স্কুলে যে ওই ওই ঘাপ দিয়েছে। ওই পাশ দিয়ে না? জি, মিডল চড়াতে কোনো গরুই নাই আজিজুল ভাই। না গরু সব চলে গেছে, মানে কতক্ষণ দাঁড়াবে। বিসিকের মাঠে নিয়ে গেছে না? হুম, আপনার মামাকে তো পাইলাম না ভাই মিডল চরে যায়। কোন মামাকে? মামা কয়টা আপনার মিডল চরে? মামা তো ওখানে খালি একটাই থাকে, এই ন্যাংরা করে। হ্যাঁ, হাতে সমস্যা। হ্যাঁ, মামা তো নাই তো বাসায়। না চলে গেছে ওরা। কোথায় গেছে? ওই যে আপনার বালুরঘাট যেটা বুঝছে, মেদানে মোড়। ওখানে বাড়ি আছে নাকি? না বাড়ি না, ভাড়া দিয়ে আছে বর্তমানে। এখন এগুলো তো ভেঙে গেছে, আর ডুবে গেছে তো। হ্যাঁ হ্যাঁ। এখন কী করবে, সব ধান চাল যাচ্ছে সব বাইরে করে দিয়ে, মানে ভাড়া আছে। আবার যখন শুকাবে তখন চলে যাবে। আচ্ছা আচ্ছা। আপনি সকালে কি খাইছেন ভাই? সকালে আমি বাসি ভাত খেয়েছি ভাই। বাসি ভাত খেয়ে শরীরের আপনার মোটা হচ্ছে না কেন? কারণ বাসি ভাত খেলে তো মানুষ মোটা হয়ে যায়। বাসি ভাত আমি কমই খাই, কিন্তু একটা কথা হলো যে আপনার ওই ওই যে বেড়া দিতে লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, ঘরের বাড়িতে বেড়া দিতে লেগেছিল। হ্যাঁ, বেড়াখানে এই পর্যন্ত বেড়াখান ভেঙে গেছিলো। বেড়াখান দিয়ে নেবো একলা বেড়াখান দিয়ে, তো যেমনি বেড়া দিতে লেগেছে অমনি আমাকে সহেলে যে ডাকছে। হুম আর দৌড়ো 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 এনাজ ফোন দিয়েছে, তাই হুম। দরকার যাইছে। তারপরেও তো আপনাকে আমি কয়েকবার ফোন দিচ্ছি, ফোন দেখে বন্ধ দেখায়। বন্ধ দেখায় না, মানে ওই এক কথায় টাওয়ারই পাই না, ওই জায়গাতে টাওয়ারই পাই না। এখন তাহলে কি করবেন ভাই? বাড়ির টাকা দিয়ে, জায়গার টাকা দিয়ে মাটি কিনবো বলে কি করবো? মাটি কিনবেন এই চরেই? এই চরে কিনবো। এখন নাই, ওরা গেছে সব হজে গেছে, হ্যাঁ হ্যাঁ। উমরা হজ করতে গেছে। ওখানে বুঝলে কে 5 কাঠা নিব, 5-6-10 কাঠা যা দেয় দিব, হ্যাঁ হ্যাঁ। দিব। 10 কাঠা হলে ভালোই হবে বাড়ি, তাই না? 10 কাঠা হলে তো ভালো হয়। এই বাড়ি কয় কাঠায় আছে ভাই? এখানটায় ওই সোজা করে, এখানটা হচ্ছে আপনার 8 কাঠা, ওই সোজা করে একবার দিলে এই কোনালি এখানটা। ভাই এইখানে কি আরেকটা ছিল কদম গাছ? উঠেই এই পাশে এর আগের বার যখন আসলাম, না কদম গাছ না, গোবরে গাছ ছিল। অনেকগুলো বাবুই পাখির বাসা ছিল, সময় পাইনি। ওই রুটি মুটি বানাইছে তো, রুটি বানাইতে লেগেছে। চলেন দেখি। রুটি বানাইছে তো। ভাবি আসসালামু আলাইকুম। আজকের আয়োজন কি ভাবি? রুটি? কিরবো আজিজুল ভাই, আপনার কাছে তো আমি টাকা পাবো কত কিসে? এর আগে ওই যে স্যারকে নিয়ে আসছিলাম না, বলছিলেন যে 1 কেজি আটা যদি ভাঙ্গাই দিতে পারি, কত টাকা দেবেন? 200 টাকা। আজকে ভাঙ্গাই দেবো, টাকা নিয়ে যাবো। আটা এই যে ইসে যাতাই। শিহাব, কেমন লাগতেছে? ভালো লাগছে। তুমি এই জায়গা দেখছো না ভিডিওতে এর আগে? এসেছো? এমনিতে দেখছো এবারে আমাদের খাওয়া দাওয়া? দেখেছো না? আজকে তুমিও খাবা, ঠিক আছে? কি হয়েছে ভাবি? আজকে মানে ঠান্ডা ঠান্ডা দিন তো, তাহলে রুটি বানাচ্ছি, রুটি খেতে ভালো লাগে। রুটিতে এর আগে আমার স্যারও খাইছিলেন। আজিজুল ভাই, স্যারের আব্বা মারা গেছেন, বুঝছেন? একটু খোঁজ খবর নিয়েন, স্যার তো আপনাকে খুব ভালোবাসেন, তাই না? ছোট মা কিন্তু চলে আসছে। স্কুলে যাও মা তুমি? এদিকে তাকাও, যাও। কিরবেন তাই না? কি সাবান দেখি? এখানে পানি দাও তো, এখানে পানি দাও। চোখ লাল না হলে আসবা না, ঠিক আছে? হ্যাঁ, চোখ লাল না হলে আসতে মানা করছি। কাকে ওকে। এর আগে কি খাইছো কালার রুটি? আজিজুল ভাইয়ের বাসায় খাইছো? ওরা তো কালার রুটি খাই সারা বছর। নাও মরিচ তুলে নাও। ভাই, আপনার কাছে আমি আরেকটা জিনিস চাইছিলাম, রাখছেন আমার জন্য? বলেন তো কি চাইছি আপনার কাছে? এই পর্যন্ত আপনার স্যার চাইনি তো কিছু।
কি চাইছেন আমার তো খেয়াল নাই। ওই স্কুলের পিছন দিয়ে যাওয়ার সময়, এটা ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময়। মনে করি যে বেগুন, বেগুনের সারা বিচি। বেগুনে বিচি নেবেন তাই যে? হুম। বেগুনে বিচি দেওয়া সারা নিতে তো পারি, অনেক দূর। না, বিচি দেওয়া যাবে, বিচি দেওয়া যাবে, আপনি টেনশন করেন না, এবার এসে দিয়ে যান, এখনো টাইম আছে বহুত। বৃষ্টি কমলো না রাজুল ভাই? হ্যাঁ, আবার আসবে। হ্যাঁ আবার আসবে, দেখেন অন্ধকার হয়ে চলে এসছে, দেখতেছেন? হ্যাঁ, আবার তো বৃষ্টি আসলো ভাই। আসুক বৃষ্টি, আমি ছাতা ধরছি, সমস্যা নাই। সাথে তো আপনার কাছে আছে, সমস্যা কি? আপনার মাথায় ধরছি তো, অসুবিধা নেই, চলো। পরে যাবো তো ভাই, একবার দাঁড়াই না? হ্যাঁ, বৃষ্টি ওই সামনে যেটা বসেন। চরখানপুরে এইবারের এমনি দেখেন দোকানে ভ্রমণটা দোকানে দোকানে যে সম্পূর্ণ দাঁড়ায় ভিন্ন। ভাই, এর আগে ভাই। যতবার দেখেছেন দোকানে যে তার দাঁড়ায়, থেকে ভিন্ন, কারণ আজ আমরা ঘুরছি বৃষ্টির মধ্যে। দোকানে যে ভিজে দাঁড়ায় ভিজে। বসেন, ওই সামনে দোকানে যে দাঁড়ায়। সামনে দোকান আছে, আছে, চা পাবো? চা পাবেন না। পাবো না? বেশি টাকা দিলেও দেবে না ভাই? না, একটা টাইম মানে আপনার 4টের পর থেকে গেছে চা। এটা কি মসজিদ ভাই? হ্যাঁ, এটা মসজিদ। কাজ শুরু হয়েছে? না, কাজ হয়েছে, এই পর্যন্ত করে ফিতে লিয়েছে। ওই কি যে দাঁড়ান ভাই, দোকান তো বন্ধ ভাই, মনে হচ্ছে। দোকান। বন্ধ না? বন্ধ। দোকান কি এই আর মুহূর্তে কি সিস্টেমে করেছে দেখেন না, কি সিস্টেম? খালি লোহা। লোহা করছে কে বলেন তো? আর কি খেলে ওটার মুহূর্তে এরকম কোন দিন আমি দেখিনি ভাই। খালি লোহা দিয়ে করছে যাতে ভাঙ্গে গেলে ওই সরা নিয়ে যাওয়া যায়। যাতে খুলে নিয়ে চলে যাওয়া যায়। হ্যাঁ, নাট বল্টু খুলে আর এক জায়গায় আপনারা করতে পারেন। হ্যাঁ। এ দেখেন পুরোটাই লোহা দিয়ে করা, এবং লোহাগুলো এমনভাবে তৈরি করা যে এখানে স্ক্রু করে রাখা, যখনই কোনো চরে ভাঙন শুরু হবে এখান থেকে ভেঙে নিয়ে যেতে পারবে। আল্লাহ দিচ্ছে পানি। আর নাহলে যাওয়ার কালে আমার ছাদে নিয়ে চলে যাবেন। পরে আপনি আনবেন কিভাবে? হাতে ফেসবুকে পাঠিয়ে দেবেন, ফেসবুকে পাঠাই দেবো? তাছাড়া তো উপায় নাই, এই পানিতে মরে যাবেন তো যদি। হ্যাঁ, যে পানি হওয়া হয়েছে। আজ আর বৃষ্টি থামছেই না। চরখানপুরে যে মান অভিমানের মেঘ জমেছিল সব যেন কান্না হয়ে নামছে আজ। সোমনের সাথে প্রথম পরিচয় হয়েছিল কোথায়? ওই রাস্তার মাথায়। না এই রাস্তায়? হ্যাঁ, এই রাস্তায় না? না, ওই রাস্তার মাথায়। কেমন আছেন? ছাতিরে দিন একটু ঘুরে আসি। বাইকের ব্যবসা কি অবস্থা? বাইক আপনার বিক্রি করে দিয়েছি। তাই না? হ্যাঁ, বর্ষার জন্য। আবার গরমের দিনে কিনবেন? আবার পানি নামলে আবার কিনবো। ছাতা অন্যদিন বাইক দেন, আজকে ছাতাটা দেন। আসলে লিয়ে যান, সমস্যা নেই। দেন আজিজুল ভাইকে দেন, তাহলে একসাথে যাই নাকি ভাই? হ্যাঁ, ছাতার ব্যবস্থা একটা হইলো না হ্যাঁ। আজিজুল ভাই? তাহলে তো দাঁত লাগানো লাগবে ভাই বললেন। হ্যাঁ, যে আপনারা যদি সহযোগিতা করে যে আমাকে যদি কাটা করে দেন তাহলে ভালোই হলো। দাঁত লাগাই দিলে না? হ্যাঁ, তারপরে বর্ডারটা খুললে খালি বর্ডারটা খালি ছেড়লি হুম, যাবো বেড়াতে ভারত। ভাইয়ের সাথে হ্যাঁ, পাসপোর্ট হয়েছে? পাসপোর্ট করে দিবে ভাই। ওহার পাসপোর্ট করতে দেরি লাগে? ওহার তো দেরি লাগবে না পাসপোর্ট করতে। না, ভাইয়ের তো পাসপোর্ট আছেই। তাহলে ও তো আছে, কিন্তু আমার তো নাই। না, করে দেবেন। হ্যাঁ, বর্ধমান যাবেন না? বর্ধমান আপনার ওই ইয়েতে কি জায়গার নাম করছে আপনার? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদটা আমার এখান থেকে, এটা তো মুর্শিদাবাদ। তা আপনার ফুফুদের বাসা কোথায়? আমার ফুপুর বাসা হচ্ছে আপনার লবিরপাড়া। আচ্ছা আচ্ছা, এটা কোন জেলায়? এটা এই মুর্শিদাবাদের ভিতরে। মুর্শিদাবাদের ভিতরে। ফুফুর বাসা আর কার কার বাসা আছে? ফুপুর বাসা আছে, ভাইয়ের মানে আপনার একটা আপন ভাইয়ের বাসা আছে না? আপন ভাইয়ের বাসা হচ্ছে আপনার এই নলাটে, বীরভূম। বীরভূমে না? বীরভূম ডিস্ট্রিক্টের। নাম কি কার? ভাইয়ের নাম কি? শরীফ। ফরিদ। কথা হয়? কথা আমার মোবাইলে কথাবার্তা, আর নাম্বারও পাইনি, কথাও হয় না। কতদিন হলে কথা হয় না? ওই মোটামুটি বছর 3 3 বছর ভাইয়ের সাথে কোনো যোগাযোগই নেই? না। তো খারাপ লাগে না আজিজুল ভাই? তো খারাপ তো লাগবে, ছেলেপিলে মানুষ করেছে করে চলে যে খারাপ লাগবে না? তা আসার কথা ছিল, কই এলো?
না সে বলে ওই যে হ্যাঁ আমার বাংলাদেশের মানুষ ঘাস কাটছে কোথায় দেখতেছে। কত দূর যাওয়া যাবে? আমরা যাইতে পারবো? না না হ্যাঁ, আপনাকে ছাড়া যাবে না, আপনি যাইতে পারেন? আমিও যাব না। জান না? না আমার ক্যাম্পে থেকে মানে অর্ডার আছে যে আপনি যাই করেন ভাই, আপনি খবর বাইরে যান না, না তো আপনার মোবাইলে ছবি উঠে গেলে আপনার ইন্টারনেটে চলে গেলে আবার ঝামেলা। ও, সবাই যাক যাক, আপনি যাইন না? হ্যাঁ? আপনি যাইন না। সোজা গিয়ে ওই বাছুরটা বাঁধা আছে ওখান থেকে দেখে নিয়ে চলো পানি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো চলেন যাই ভাই। এই বন্যা রাস্তা পানি নিচ দিয়ে চলো। বৃষ্টির মধ্যে আর ভিজবো না। কেন ভিজবো না? কেন ভিজছি, কইতে ভিজছি আমরা। এই হাত পা তো ভিজে যাচ্ছে ভাই। এই গরু কার ভাই? এই যে এই বাড়িওয়ালা রে চেনা? কিনা সব গরু। হ্যাঁ, হ্যাঁ, আপনার কি হয় তোমরা এই গরুওয়ালা? গরুওয়ালা হচ্ছে বিহানপুত। বিয়েন? বিহানপুত বিহেনপুর মানে? মানে বিহাইয়ের বিটি। আচ্ছা আচ্ছা, কেমন বিহাই? আপন বিহাই। কি বিয়ে দিচ্ছেন ছেলে? আমার এই বিটি, বড় বিটি আমার চাম্পা। ও হ্যাঁ, সাম্পা ফুফুর বাসাতেই পাশে না? হ্যাঁ, এই যে ওখানে সামনে। ওখানে যাবো, ওখানে যাবো আগে। নৌকায় চলে যাবো ভাই, আর হ্যাঁ? থাকবো না। না, বিটির বাড়ি দিয়ে বাইরে হুম, বাইরে যাবো না। আপনার বয়স তাহলে 80? 80 কত বছর ধরে 80? 80 বছর ধরে আসে। 80 বছর ধরে 80 না? হ্যাঁ। এমন হয় না যে একটা পর্যায়ে মুরব্বীরা বলে যে ধরেন যে 80 বছর, 10 বছর ধরে 80 বছরই বলে? না না, এমন না, না না। 80 বছরই। 80 বছর। আপনি কি কি দেখছেন? ব্রিটিশ দেখছেন আপনি? ব্রিটিশ দেখেনি, ব্রিটিশের 3 বছর পরে হয়েছে। আচ্ছা আচ্ছা, মুক্তিযুদ্ধ দেখছেন? যে মুক্তিযুদ্ধ দেখছেন? হ্যাঁ, মুক্তিযুদ্ধ দেখেছি। তখন আপনি কোথায় ছিলেন? এই চরে ছিলাম। এই ছাড়া কি মুক্তি বাহিনী বা পাকিস্তানি আসছিল? এই চরে ছিলাম। আমাদের বাড়ির উপর দিয়ে বোম এসে পড়েছে, একবার ছিল করে মাটি দোহা করে এরকম মেশাল করে ফেলতো বোম পড়ে। তাই হ্যাঁ, বলেন কি? এছাড়া মানুষ মারা গেছিল না তখন? না মানুষ মরেনি, গ্রামের মধ্যে পড়েনি, মাঠের মধ্যে পড়েছিল। 3টে পড়েছিল, 3টে আমাদের জমিতে পড়েছিল। এই গ্রামের মাথার উপর দিয়ে আসতো, এই মাঠে পড়ছে। গরু কয়টা আছে নানা? চলেন দেখি নানা একটু হাঁটি। গরু এই 3টাই, এই 3টাই না? আর 2টে বাচ্চা, 5টা ছেলে মেয়ে কয়জন নানার? ছেলে মেয়ে, 5টা। 5টা ছেলে মেয়ে। 5টা। আর আপনার জীবনে বাড়ি ঘর ভাঙলো কয়বার? নাকি এই শুরুতে সরকার না, বাড়িঘর ভাঙা মোটামুটি ওই 7বারের মতনই ধরলেন। 7-8 বার? হ্যাঁ, 7-8বার। এতবার বাড়ি ভাঙছে? কই কই ছিলেন এতদিন? যে কই কই ছিলেন? কোথায় কোথায় গেছিলাম, এই চরের মধ্যে ঘুরে বেড়াই। না না, ও বলছে যে তো আপনার জন্ম তো গতি থেকে কোনটি বাস করেছেন? ও জন্মতে বাস করেছে আপনার ওই ইন্ডিয়াতে, ধর মুর্শিদাবাদ জেলায়। হ্যাঁ। ওই জেলাতে আমার জন্ম। ওই জেলাতে সখন আমার বয়স 10 বছর। হ্যাঁ। ওখান থেকে চলে আসলাম, আসা ওই রাজশাহী ছিলাম। ওই যে বলছে কোর্টের ওপরে যে হরগ্রাম বলছে, হ্যাঁ ওখানে অল্প কিছুদিন ছিলাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে থেকে আবার চরে আসে, চরে হয়ে বেড়াচ্ছে। চর ভাঙছে তারপর খালি না? মিডিল চরও দেখে গেছেন? হ্যাঁ। 10 নাম্বার চর, মিডিল চর? হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখেছি, দেখবো না কেন? চা তখন চা ছিল কিনা বলতে পারবো না, চা দেখিনি। দেখেননি না? না, কয় বছর হলো চা খাচ্ছেন? চলেছিলাম তখন চা দেখিনি। চা খাইতো নাকি মানুষ? কয় বছর হলো চা খাওয়ার বয়সটা? চা খাওয়া বয়স, চা খাওয়া বয়স তা মোটামুটি 20 বছর হবে। 20 বছর? 20 বছর আগে চা কত ছিল? 20 বছর আগে চা 2 টাকা ছিল। 2 টাকা ছিল না? তাহলে চায়ের দাম বাড়ে নাই খুব একটা, এখন 5 টাকা। আপনি চা কয় টাকা থেকে খাওয়া শুরু করছেন ভাই? 5 টাকাতেই খাওয়া শুরু করছেন। মাঝে মধ্যে বৃষ্টি কিছুটা কমছে, আবার মানুষজন সেই সময়টাতে জরুরি কাজ সারছে। আমার বাসা ছিল আপনার, আমার পুরাতন আমার জন্মগত বাসা হয়েছে যে কাইছে গেলা না, বাজনা কেছে গেলা, হ্যাঁ হ্যাঁ। ওই জায়গার পুরে। ও, তারপরে তখন আস্তে 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 ডেহর হইতে 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 চলিয়ে আসছি একদম সীমান্ত ধরে গেছে। একেবারে ভাই, কিছু উপায় নাই। হইলে হইলে ধর ধর ওদেরকে ধর
তুই ধর, এটাকে ধরো, ধরো। সুমন ভাইয়ের দেয়া উপহারের টাকা আজিজুল ভাই আপাতত নিজের কাছেই রাখছেন। যার কাছ থেকে তিনি জায়গা কিনবেন তিনি হজে গিয়েছেন, তিনি ফিরলেই এই জায়গাটি কিনে নেবেন। ভিডিওর শুরুতে সুমন ভাইকে আজিজুল ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলার সময়ও বেশ হাসিখুশি দেখা গেল। মান অভিমান কিছুটা কমেছে মনে হয়, তবে মান অভিমানের বিষয়টি চরখানপুরের আকাশের মতোই অস্পষ্ট। আজিজুল ভাই যার আবিষ্কার, সেই সালাউদ্দিন সুমন ভাই সিদ্ধান্ত নেবেন আগামীতে তিনি আসবেন কি আসবেন না।